ওর কাছে ব্যাপারটা বিভ্রান্তিকর হলেও আমেরিকান কালচারে বড় হওয়া অ্যালিসা অর্ণবের কাছে এটা দুধ ভাত মাত্র। ওরও চোখ নামিয়ে মাথা নত করে চুপচাপ ঘাস ছিঁড়ছে। তখনই কোথা থেকে এগিয়ে এসে সবার আড়ালে ওকে হ্যাচকা টান মেরে ক্যাম্পিং ভ্যানের পেছনে নিয়ে গেল কৃতিক। চাঁদের নিয়ন আলোতে কৃতিকের মাদক মিশ্রিত চোখ দুটো দেখে অন্তরাত্মা কেঁপে উঠল ওর। কৃতিকের উজ্জ্বল ফর্সা চোখ মুখ সব লাল বরণ ধারণ করেছে। স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতই শ্বাস নিচ্ছে সে। কৃতিকের এমন উদ্ভ্রান্ত রূপ দেখে ওরও সংকুচিত হয়ে শুধালো, কি হয়েছে আপনার? জ্বর এসেছে দেখি। ওরও কৃতিকের কপাল ছোঁয়ার জন্য হাত বাড়ালে কৃতিক সেটাকে খপ করে ধরে। বিনা বাক্যে দ্বিতীয়বারের মতো নিজের ডার্ক ব্রাউন ওষ্ঠধর অরুর নরম তুলতুলে ওধরের সাথে ডুবিয়ে দেয়। অরু সংস্পর্শে আসার সাথে সাথে এক অবাধ উন্মাদনায় ছেয়ে গিয়েছে কৃতিকের শরীর মন সবকিছু, যার ফলস্বরূপ অরুর ঠোঁটের গভীর থেকে গভীরতর রহস্য উন্মোচন করতে এখন মত্ত সে। হঠাৎ করে আবারও সেই দিনের বেসামাল অনুভূতির জোয়ার এসেছিল অরুর মাঝেও, কিন্তু কতক্ষণ? এখন কৃতিকের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়ার দায় হয়ে উঠেছে ওর। তার উপরে অবাধ্য হাতের স্পর্শ, এমন আকস্মিক আক্রমণে ওরও যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন কৃতিক নিজেই ছেড়ে দিল ওরধর। একটুখানি দম নিয়ে নিঃসংকোচে হাত নিয়ে রাখলো অরুর গলায়। তারপর এক টানে ওড়নাটা খুলে ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের ঢালে। এতক্ষণ যেভাবেই হোক কৃতিকের করা পাগলামিগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছে ওরও, কিন্তু এবার কৃতিকের অস্থিরতা আর নেশা ভরা চাহনি দেখে বেশ ভড়কে গিয়েছে ও। সেই সাথে কৃতিকের পরবর্তী পদক্ষেপ আঁচ করতে পেরে খুব ভালোভাবেই কৃতিক এগিয়ে এসেছে দেখে ভীত অরুর শরীরে স্পর্শ করার আগেই অন্যদিকে ঘুরে সশব্দে না বলে কেঁদে উঠল ওরও। হঠাৎ করে, একদম হুট করেই ঘটে গিয়েছে ব্যাপারটা। কৃতিক নিজের মাঝেই ছিল না। তখন কি জানি কি হয়ে গেল। আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে ওর মাঝেও অরুর একান্তে কাছে আসার তীব্র বাসনাটা কেমন মাথা চাড়া দিয়ে উঠেছিল। কিন্তু আচমকা এভাবে অরুর কান্নার আওয়াজ কানে ভেসে আসতেই সম্বিত ফিরে পেল কৃতিক। দু হাত দিয়ে নিজের স্টাইলিশ চুলগুলো নিজেই খামচে ধরে অস্ফুট স্বরে বলল, শিট। তারপর দু কদম এগিয়ে গিয়ে অরুকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে? কাছের কেন? লেগেছে? অরু বিনা বাক্যে চুপচাপ চোখের জল ফেলছে দেখে কৃতিক আবারও বলল, ওরু, হার্টবিট, প্লিজ কাঁদিস না। সবাই ওপাশে আছে। এভাবে তোকে কাঁদতে দেখলে ওরা ভাববে আমি তোর সাথে জোর জবরদস্তি করেছে। কি হয়েছে বল আমাকে, কেন কাঁদছিস? ছোটি বেশি লেগেছে? অরু ফুপিয়ে উঠে বলল, মা আপাকে মিথ্যা বলে এত দূরে এসে এই রাতের বেলা আমি কি ঠিক করেছি? মা যদি একটাবার বুঝে ফেলে আমি মিথ্যা কথা বলেছি, তাহলে আমাকে এমনভাবে কৌশলে আটকে ফেলবে যে আমি আর বাইরের জগতের মুখটাও দেখতে পারবো না। আর আপনাকে তো নাই। অরুর কথায় কৃতিক খানিকক্ষণ চুপ করে রইল। তারপরে গভীর কণ্ঠে শোধালো, তুই আমাকে চাস কি না? অরুর পুরো মস্তিষ্ক এলোমেলো ভাবনায় ছেয়ে আছে। এই সময় এমন একটা প্রশ্নের কি মানে হয় বুঝে উঠতে পারল না অরু। অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় একই প্রশ্ন করল। তুই আমাকে চাস কি না? কি বলছেন এ? অরুকে মাঝখানে থামিয়ে দিয়ে কৃতিক আবারও বলল, হ্যাঁ অথবা না, এর বাইরে আর একটু শব্দ শুনতে চায় না। অরু দেখল কৃতিকের একটু আগেই সেই আবেগপূর্ণ প্রেম প্রেম চেহারা হুট করে কোথায় গায়েব হয়ে গেছে। চোখের মাঝে অনুভূতির ছিটে ফোটাও অবশিষ্ট নেই। এখন যা আছে তা কেবলই বংশানুক্রমে পাওয়া অভিজাত্য আর কর্তৃত্বে স্বয়ং সম্পূর্ণ ধারালো রূপ। অরু ভয়ানক দৃষ্টিতে চেয়ে আছে দেখে কৃতিক ওকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, না, তোর হাতে 5 মিনিট সময় আছে। টেক ইউর টাইম। আমি এখানে আছি, কোথাও যাচ্ছি না। এবার কৃতিকের কথাটাকে একটু সিরিয়াসলি নিয়ে সত্যি সত্যি ভাবতে বসলো অরু। সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম দিন এসে ভুল করে কৃতিকের বিছানায় ঘুমানো, ভরা গ্যালারিতে সবার সামনে ওর ওড়না দিয়ে নিজের ঘাম মোছা, অ্যালিসার জন্মদিনে কৃতিকের অনেকটা কাছাকাছি আসা, ওর উপরে কৃতিকের বারবার অধিকার ফলানো, প্রতিবার বিপদের ঢাল হয়ে রক্ষা করা, জঙ্গলে হারিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে ওকে সেভ করা, নিজের হাত কেটে হলেও ওকে বাঁচানো, নূপুর চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যত্ন করে রাখতে
আগলে রেখে দেওয়া, নিখিলের সত্যটা জানার পরে ওকে সামলানো, নিজের জীবনের সাথে ওর জীবনটাকে ইচ্ছে করেই জড়িয়ে ফেলা। সেদিন কৃতিকের বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজের গোপনীয় সত্য কথাটা অজান্তেই স্বীকার করে ফেলা, রাতের আধারে না ঘুমিয়ে ওকে এক নজর দেখতে আসা, আর সব শেষে অ্যালিসার বলা কিছু চরম সত্যি। তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল। হি লিটারালি আপসেট উইথ ইউ। হঠাৎ করেই অরুর মনে হতে লাগলো প্রথম থেকে সব কিছু যেন একই সুতোয় কাঁথা। কেবল অরুই কিছু টের পায়নি, কিছু বুঝতে পারেনি। কি করেই বা পারত? ও তো কখনো কৃতিককে ভালোবাসায় খুঁজতেই যায়নি, নিজেকে বারংবার বসিয়ে এসেছে কৃতিকের অপছন্দের তালিকায়। অথচ এখন মনে হচ্ছে কৃতিকের মতো করে ওকে কেউ কখনো ভালোবাসতেই পারবে না, কোনোদিনও না। যাই হয়ে যাক, কৃতিকের ভালোবাসাকে পেয়ে পায়ে ঢেলে দেওয়ার মতো সাধ্য ওরও নেই। তাছাড়াও ও নিজেও কৃতিকের প্রেমে পড়েছে, এটা কি করে অস্বীকার করবে? ইয়োর টাইম ইজ ওভার। পেছন থেকে কৃতিকের আওয়াজ ভেসে আসতেই ওরও ঘাড় ঘুরিয়ে তড়িৎ বেগে বলল, আমি চাই। কি চাস? ওরও এবার ছুটে কৃতিকের গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল, আমি আপনাকে চাই জেগে। কৃতিক একটা রহস্যময়ী হাসি দিয়ে বলল, তুই চাইলেই বা কি, আর না চাইলেই বা কি? আমার হাত থেকে তোর জীবনের নিস্তার নেই। আমি তো কেবল তোর হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে তরতাজা করলাম মাত্র। কৃতিকের কথায় কান না দিয়ে ওরও আবারও বলল, আমি আপনাকেই চাই, নিজের স্বামী রূপে। আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনাও করতে পারি না, বিশ্বাস করুন। অরুণ নিঃসংকোচ স্বীকারোক্তিতে কৃতিকের মাঝে বছরের পর বছর ধরে জ্বলতে থাকা আগুনের হলকার মাঝ দিয়ে হুট করেই যেন ঠান্ডা জলের শীতল স্রোত বয়ে গেল। অবশেষে কৃতিকের মতো করে অরু আসক্তিতে পড়েছে। এই আসক্তি যে বড্ড বেসামাল আর যন্ত্রণাদায়ক, কৃতিক তা হাড়ে হাড়ে জানে। এবার শুধু অরুর পালা। অরু এখনো জাপটে ধরে আছে ওকে। অরুর অন্তরঙ্গ আলিঙ্গন কৃতিককে ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছে। ও তৎক্ষণাৎ অরুকে কোলে তুলে নেয়। অরুর দুপা আঁকড়ে আছে কৃতিকের কোমরের দুপাশে। ওকে কোলে তুলে নিয়ে কৃতিক হেসকি স্বরে বলল, একবার তুমি করে ডাকো। অরু ডাকলো না, কৃতিক আর অপেক্ষাও করলো না, কোলে নিয়েই ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো ওর নরম ঠোঁটের মধ্যেখানে। অতপর সেভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পিং ভ্যানের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত ভেতরে প্রবেশের আগেই কৃতিকের ফোনটা আপন সুরে বেজে উঠল। ফোন বেজে ওঠায় তৎক্ষণাৎ ধরে একটু একটু করে তৈরি করা অনুভূতির জোয়ারে হুট করেই কেমন যেন ভারী পড়ে গেল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরকে ক্যাম্পিং ভ্যানে বসিয়ে দিয়ে বলল, এখানে ওয়েট করো, আমি ফোনটা পিক করে আসছি। আজ রাতে এমনিতেও ঘুম নেই তোর। ওরকে রেখে কৃতিক চলে গেল নিজ মনের অযাচিত ভাবনায় লজ্জায় রাঙা হয়ে যাওয়া ওরু। শুষ্ক একটা ঢোক গিলে মুখ লুকায় নিজেরই দুহাতে। ইদানিং প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রকট ঝড়ে গাছপালা ভেঙে চুরে শহরতলির হাইওয়ে রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে যাচ্ছে নিমিষে। অতপর ভোর হতেই সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদীয়মান হয় সোনালি রাঙা সূর্যকিরণ। এখন সন্ধ্যা রাত চলমান, তবুও শেষ রাতে ঝড়ের পূর্বাভাস দিয়ে যাচ্ছে হু হু করে এলোপাথারি বইতে থাকা মেঘভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র ঝড়ো হাওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিজটা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান, পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বারংবারই এমন, সন্ধ্যা হতে না হতেই মানুষজনের আনাগোনা নেমে যায় শূন্যের কোঠরে। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে কৃতিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পন্ন করে নিজেকে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে সে। চোখে তার ক্লান্তির ছাপ সুস্পষ্ট। সব সময় সেট করে থাকা আন্ডার কাটিং স্টাইলটার চুলগুলো এখন এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ড্রাইভ করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা অনির্বাচ্য চুলগুলো এক হাত দিয়ে ব্যাকব্রাশ করে পেছনে ঠেকিয়ে দিচ্ছে কৃতিক। তবে এই মুহূর্তে ওর ক্লান্ত মুখভঙ্গিমা খুব একটা ঠাউর করা যাচ্ছে না, চোখের ভাষা পড়ার উপায় নেই। দেখলে মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের পুতুল, অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃতিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে
নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই খানিকটা ফুসরত নিয়ে ভাইব্রেট ফোনটা শব্দেই বেজে ওঠে ওর। কৃতিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীরে করে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে অর্ণব হন্তদন্ত হয়ে বলে ওঠে, ভাই খবর শুনেছিস? কৃতিক শুধালো। কি খবর? গলার আওয়াজ একরাশ উৎকণ্ঠা নিয়ে অর্ণব বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহকারের ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই মানে কোথাও না। ভার্সিটি ক্যাম্পাস, সায়েন্টিস্ট টিম, কেউ ওর খবর জানে না, কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ডরাও না। কোথায় পালালো বলতো এই হতচ্ছাড়া? কৃতিক স্পষ্ট আওয়াজে বলল, কোথাও না। কি? অর্ণবের কথার প্রতি উত্তরে কৃতিক বলল, ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিল কিনা দেখ, গিয়ে তখন হয়তো পিস পিস করে ওর লিভার কিডনিগুলো হয়তো অন্য দেশে পাচার করে দিয়েছে। কৃতিক এমনভাবে নিরুদ্বেগে কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগি কাটার কথা বলা হচ্ছে এখানে। কি আশ্চর্য! কৃতিকের কথায় অর্ণব আঁতকে উঠে বলল, কি বলছিস? তুই কি করে জানলি এত সব? কৃতিক ড্রাইভ করতে করতেই ঠোঁটের কোণে একটা বিন্যস্ত কঠোর হাসি ধরে রেখে বলল, আমি তো ওদের মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। অর্ণব তেতে উঠে বলল, এটা মোটেও হেলাফেলার কথা নয় জেকে। ছেলেটা ইয়ং, বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আর একটা সুযোগ দিতে পারতাম, হয়তো শুধরে যেত, নিজের ভুলটা বুঝতে পারত। তা না, তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এভাবে কৌশলে আর কত মানুষকে মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালে ধুকে ধুকে মারা গিয়েছে, আর আজ নিখিল। অর্ণবের কথায় কৃতিকের মোটেও হেলদোল হলো না, বরঞ্চ নিজের চোয়ালখানা শক্ত করেও বলল, যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওদের একমাত্র দোষ কি? ওরা ওরুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃতিক তীর্যক হেসে বলল, এক্স্যাক্টলি। এত অবসেশন ভালো নয় জেকে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি অরুর ওপর চড়াও হলে তখন মেয়েটাকে তো রেগে মেগে মেরে ফেলবি তুই। অর্ণবের কথার পাছে কৃতিক বলল, তখন এমন পরিস্থিতি এলে নিজেকে নিজে আঘাত করব আমি, তবু ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝেছি, তোকে আবার সাইক্রিয়াটিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃতিক ওর কথায় বিরক্ত হয়ে বলল। জ্ঞানদান পর্ব শেষ হলে বল, কলটা রেখে দিই, আমি ড্রাইভ করছি। এরপর ওপাশ থেকে কল কাটার পিট পিট আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিলে কৃতিক আবারও মন দিয়ে ড্রাইভিং করছে। সেদিনের পাহাড়ে ঘটা ঘটনার আজ প্রায় এক সপ্তাহ হতে চলল, অথচ গত এক সপ্তাহে একবারও অরুর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে ওঠেনি ওর। কারণ গত এক সপ্তাহ ধরেই শহরের বাইরে ছিল কৃতিক। আর আজ যখন সান ফ্রান্সিসকো ফিরে এসেছে, অরুকে কল দিল তখন বরাবরই ফোনটা বন্ধ বলছে। এতক্ষণ তো কৃতিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতেই পারে। কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকেই অরুকে দেখার জন্য হৃদয়টা কেমন যেন আনটান করছে ওর। বারবার মনে হচ্ছে দেখা না হোক, অ্যাটলিস্ট অরুর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমানো যেত। খানিকক্ষণ ধরেই আকাশ পাতাল ভাবতে ভাবতেই মাঝপথে ব্রেক কষল কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুত তার সাথে ডায়াল করলো অরুর নাম্বারে, কিন্তু না, অরু কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। এমন কাণ্ডে কৃতিক বেশ বিরক্ত হলো। উগ্র মেজাজটা হুট করেই চড়াও হলো অরুর উপরে। রাগের তোপে মনে মনে দাঁত খিচে পড়ল, তোকে একবার চোখের সামনে পেয়ে নেই, তারপর বোঝাবো ফোন বন্ধ রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিয়েও কোনোভাবেই অরুকে কলে না পেয়ে বিরক্তিতে ফোঁসফাস করতেই শেষমেশ কৃতিক কল ধরল প্রত্যয় নাম্বারে। দু একবার রিং হওয়ার পরেই কল তুলল প্রত্যয়। তবে ওপাশ থেকে কিছু বলার আগেই কৃতিক তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়ল ওকে। ওরুর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধ হয় না প্রত্যয়ের শুষ্ক ঢোক গেলার আওয়াজ ভেসে এলো। অগত্য আমতা আমতা করেই বলতে লাগলো ও। প্রত্যয় আমতা আমতা করছে দেখে কৃতিক হুঙ্কার দিয়ে বলল, কি হয়েছে? এরকম মেয়েদের মতো মিনমিন করছে কেন? যা বলার স্পষ্টভাবে বলো। ওয়্যার ইজ ওরু? প্রত্যয় উল্টো প্রশ্ন করে শুধালো। ভাই আপনি কি ফিরেছেন? কৃতিক বলল, হ্যাঁ, একটু আগেই ফিরেছে, এখন বাড়ির দিকে যাচ্ছে। কেন বলো তো?
প্রত্যয় ভয়ার্থক গলায় কুইকাই করে বলল, তাহলে বোধহয় আমাদের একবার অরুদের বাসায় যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল অরুর মানে আজমেরি ম্যাম বোধহয় অরুকে বিয়ে দিতে চাইছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃতিকের মাথায় ভলভলিয়ে রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিংটা চেপে ধরে কৃতিক গর্জে উঠে বলল, হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল, ইয়ে মানে আমি নিজেই একটু আগে শুনলাম ভাই। কৃতিকার অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করল না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিড মিটারের কাঁটা 100-র উপরের গতি তুলে দেওয়া হয়। বেগে হুসহুস করে চলে গেল উল্টো পথে। বাইরের ঝড়ো হাওয়া ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। প্রচণ্ড বাতাসের তাণ্ডবে বারংবার জানালার ভারী পাল্লাগুলো বাড়ি খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি করছে। এই দানবীর শব্দ সইতে না পেরে ওরও এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালার গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়ায় গ্লাসের সাথে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এখন আরও ভয়ঙ্কর আওয়াজ তৈরি হচ্ছে রুমের মধ্যে। সেই দিকে অবশ্য খেয়াল নেই অরুর। ও তো সেই কখন থেকে রুমের দরজায় খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট্ট বেড সাইড টেবিলটা, তার উপরে পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গয়না রাখা আছে। ওগুলো সেই বিকালে এসে দিয়ে গেছে অনু। বলেছে সব কিছু করে রেডি হয়ে থাকতে। সন্ধ্যা নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজরা 2 তলায় থাকে, তাই মনে হয় না সন্ধ্যা হওয়ার পর আর দেরি করেছে ওরা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণে। অথচ ওরও এখনও কৃতিকের দেওয়া পাজামার সেই সেট পরে বসে বসে ঠোঁট উল্টে কাঁদছে। কীভাবে কি ভেস্তে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে। এত অল্প বয়সে এইরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতেও ভাবেনি ওরু। অথচ যার জন্য এত হৃদয়ের হাহাকার, গত 1 সপ্তাহ ধরে তার কোনো খবরই নেই। ফোন নেই তো নেই হয়েছেই। একবার কি বাসার নিচে আসাও যেত না? অভিমান হলো ওরুর, বেজায় অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। কৃতিকের ওপরে অভিমানের ঘট যখন পরিপূর্ণ হয় হৃদয়ে, তখনই ওরুর মনে হলো, না এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এসব কাহিনী জানতে পারতো তাহলে রাজের সাথে সাথে আমাকেও থাপড়িয়ে চাঁদে পাঠিয়ে দিত নিশ্চিত। যা হয় তা বোধ হয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনো মতে বিগড়ে দিতে পারলেই হলো। পরে না হয় রাজকে আমি সব কিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। অরুর ভাবনার শুধু ছিল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কি রে অরু, রেডি হয়েছিস? দরজাটা খোল, তোকে যেতে হবে তো। অনুর উপস্থিতি টের পেয়ে অনু মনে মনে চিন্তা করলো, আপাকে একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয়ই বুঝবে। অরু দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। পুনরায় অনুর খাদে নামানোর কণ্ঠে কানে এলে অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করে অরুর এমন অগোছালো বিমূর্ষ রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে অরুর কাছে এগিয়ে এসে ঝাঁঝিয়ে বলল, রেডি হসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর উপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চাইছে? অরু এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এইসব দেখা দেখি করতে চাই না আপা। তুই প্লিজ মাকে একটু বোঝা। তোকে আমি সব বলবো, তার আগে তুই কিছু কর। অনু অরুর চিবুক বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিচ্ছু বলতে হবে না। এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? অরু কাঁদতে কাঁদতে বলল। যদি বলি আমি কাউকে ভালোবাসি? অরু ভ্রু কুঞ্চিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপারগ অরু নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার সাহস আর পেল না। সব তছনছকর হয়ে যাবে সেই কথা ভেবে অরু চুপ হয়ে আছে দেখে অনু খিটমিটিয়ে উত্তর দিল, মিথ্যা কথা বলার আর জায়গা পাস না? আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা বিশ্বাস কর, আমি মিথ্যা বলছি না। তুই কিছু একটা কর আপা, আমাকে এভাবে ভরা নদীতে ঠেলে দিস না। বোনের এরূপ কাকতি মিনতি দেখে মন গড়ল অনুর। কিন্তু মায়ের সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তার উপরে মা অসুস্থ। এসপার ওসপার হয়ে গেলে মায়ের যদি শরীরের কিছু ক্ষতি হয়ে যায়, সেই ভয়ে তটস্থ অনু। তাই ও নিজের কঠিন সুরটা একটু নরম করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
দেখ বোন, আগেও বলেছি, এখনও বলছি, দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। ওরা শুধু দেখে যাবে এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান। পরে না হয় রাজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন রেডি না করে চল, এখন দেরি না করে চল। মাসে কখন থেকে অতিথিদের সামনে বসে আছে। আপার কথায় বেশ আশ্বস্ত হলো অরু। বুকটা ভেতরটা অনেক হালকা লাগছে এখন। ঠিকই তো, আজকে রাতটা মানে চলে গেলে রাজকে ভালো মতো বুঝিয়ে বলতে হবে, তাহলে রাজি সব কিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতেই অরু কান্নাকাটির একটি ভাটি পড়লে অনু শাড়ি হাতে নিয়ে বলল, আয় পরিয়ে দিই। অনু অরুকে আনতে রুমে গিয়েছে। সেদিকে অনবরত কলিং বেলের আওয়াজ বেজে আসছে তখন থেকে। কি জানি কে এমনভাবে কলিং বেল চেপেই চলেছে। ওরও ধারের কাছে নেই বলে আজমেরি শেখ এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে, রাজও আছে। অফ হোয়াইট কালারের প্রিন্স কোট তাকে বেশ সুদর্শনই লাগছে। রাজ ছোটবেলা থেকেই আমেরিকাতেই বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকান নাগরিক, সবাই এখানকার বড় বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। সেই হিসেবে পাত্রী দেখতে আসার কোনো রূপ ত্রুটি রাখেনি তার, ভরপুর এনেছে। তার উপরে এসেছেও অনেকজন। পুরো বাসায় ঘর মানুষ গিজগিজ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময় আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজনার। সে আর কেউ নয়, মিসেস অরোরা জায়ানের লিগ্যাল গার্ডিয়ান মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। আজমেরি শেখ দরজা খুলতেই চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়। প্রত্যয়কে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনো রূপ অফিসিয়াল কাজেই তার আগমন, কিন্তু তার পরপরই প্রত্যয়ের পেছন থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটাও প্রথম সাক্ষাৎ, তবুও এই লম্বা সুদর্শন ছেলেটাকে চিনতে খুব একটা সমস্যা হলো না আজমেরি শেখের। তিনি কৃতিককে দেখা মাত্রই তাচ্ছিল্য হেসে বললেন, জায়ান কৃতিক চৌধুরী এইখানে? অহংকার বাংলো তবে। তা আগমনের কারণটা জানতে পারি? কৃতিক আজমেরি শেখের একটা কথারও জবাব না দিয়ে হনহনিয়ে ভিতরে প্রবেশ করলো। ওর পেছনে প্রত্যয়ও। ভেতরে সবাই কৃতিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনেই একটাই প্রশ্ন, এই আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখতে মনে হচ্ছে দুটোরই মিক্সড। কৃতিক জিভ দিয়ে গাল ঠেলে এগিয়ে গিয়ে আজমেরি শেখের ব্যক্তিগত ডিভানের উপরে পায়ে পা তুলে বসে পড়ল। কৃতিকের বেয়াদবি দেখে আজমেরি শেখ এগিয়ে এসে অস্ফুট স্বরে বিড়বিড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বললেন, এটা আমার বসার জায়গা, গেট আপ। কৃতিক পা দুলাতে দুলাতে বলল, আমার কোম্পানির টাকা কেনা, ইনভেস্টেড ফ্রম জেকে গ্রুপ, আই এম রাইট? কোম্পানির ধারে কাছে তো আসো না, নিজের কোম্পানি বলে দাবি করছো? কৃতিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবন কোম্পানির ধারে কাছে না যাই, তাই জেকে গ্রুপ আমারই থাকবে। আজমেরি শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলার স্বর খাদে নামিয়ে বললেন, কি চাচ্ছ কি তুমি কৃতিক? কেন আমার বাসায় অহতুক ঝামেলা পাকাচ্ছ? জবাবে কৃতিক বলল, ঝামেলা পাকাবো কেন? আশ্চর্য, কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। কৃতিকের কথায় আজমেরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কেন, আই এম ইনভাইটেড না? তাছাড়া ইনভাইট দিয়ে করবোটা কি? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমেরি ঠিকই বুঝলেন। যেই ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনিটাকে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তবুও চোখের সামনে এতগুলো মেহমান দেখে তাদের দাঁত চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল অযাচিত প্রশ্ন সবকিছুতে জলাজন্দি দিয়ে অরুকে নিয়ে অনুপ্রবেশ করেছে বসার ঘরে। অরুর পরনে পিচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃতিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তেই। শরীরের শিরা উপশিরায় যেই টকবকে রক্তের উত্তাল ক্রোধ কোনো মতেই ধামাচাপা দিয়ে পায়ের উপরে পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজার মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুইয়ে রাখার জন্য কৃতিককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গেই কৃতিককে দেখে অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। প্রকট আতঙ্কে অজান্তেই নিজেই খামচে ধরল নিজের শাড়ি। কৃতিক এই মুহূর্তে 2 আঙ্গুল কপালে ঘষতে ঘষতে অরুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্যান্ডেড শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকা হাতের জিম করা পুরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান।
কৃতিককে এভাবে হুট করে এই সময় দেখতে পেয়ে কৃতিকের আগুন চোখে চোখ রেখে তিত্তি দিয়ে কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁপছো কেন মা? আমরাই তো এক সময় এরাই তোমার আসল পরিবার হবে। এত ভয় পাওয়ার তো কিছু হয়নি, এত ভয় পাওয়ার তো কিছু নেই। কে শুনে কার কথা? এই মুহূর্তে কারোর কথার কোনো রূপ খেয়াল নেই ওরুর। ও তো এখনো কৃতিকের দিকেই ভয়াতক দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক দিকে কি করবে সেই ভয়ে ততস্থ অরু। কৃতিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে চারদিকে একবার চোখ পোড়ালো, তারপরে চট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব, কারোর মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছিল ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তির্যক স্বরে বলল, হাউ ডেয়ার ইউ। রাজ একটু সাহস দেখিয়ে বলল, She is not your property. কৃতিক শক্ত গলায় জবাব দিল। ইয়েস শি ইজ। কথাটা বলেই কৃতিক রাজকে মারতে উদ্যত হবে তার আগেই প্রত্যয় অরুর থেকে রাজের হাতটা ছাড়িয়ে বলল, জানে বাঁচতে চাইলে ছাড়ো রাজ। অরু বিবাহিত, কৃত্তিক ভাই অরুর হাজব্যান্ড। প্রত্যয়ের শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ ঠিক শুনেছে তো সবাই? আজমেরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেবারেরও 2 পয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর যেন ওদের চোখের সামনে না দেখে আমি। প্রত্যয় হাসিচোখ মাথা নাড়লে কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজাটা লাগিয়ে দেয়। ওরও জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ে ঠোঁট কুকড়ে আছে মেয়েটা। ভিতরে এসে অরুকে সোজা দাঁড় করিয়ে শার্টের হাতটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চটাঘাত করলো কৃতিক। সঙ্গে সঙ্গেই ছিটকে মেঝেতে গিয়ে পড়ল অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলোর বাঁধন হারা হয়ে পড়ল মুহূর্তে। মেঝেতে বসে নিজের মুখটাকে 2 হাতে চেপে ধরে তীব্র কান্না সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃতিককে দেখতে কি ভয়ঙ্করই না লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিকের নিজের অন্য হাতটা গুটায় গুটায় এদিকে এসে অরুকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বসে যে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলে অরুর চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতেই বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার। আর মারবেন না, আমি ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া আপনিও তো আসেননি এই কয়দিন, কি করতাম আমি? কৃতিক আর মারল না ওকে। হাত নামিয়ে রেগে মেগে ওর গালটা চেপে ধরে হিসিয়ে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি সেটা অন্তত খোঁজ নিতে পারতে। বিধবা হওয়ার এত শখ? অরু কাঁদতে কাঁদতে বলল, কি বলছেন এইসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবেই। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গলাটা আঙ্গুলের চাপে রক্তিম হয়ে উঠেছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেই দিকে একবার নজর দিল, তারপরে অরুর বাহু ধরে ওকে কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজের 2 হাতাই এক টানে ছিঁড়ে ফেলল কৃতিক। ওকে রেখে হঠাৎ এর জামা কাপড় টেনে ছিঁড়েছে দেখে অরু আটকে উঠে বলল, কি করছেন এটা? কৃতিক অরুর চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সবকিছু নিজ হাত দিয়ে একে একে লেপটে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই। তোকে মারতেও পারছি না, কলিজা লাগছে, উল্টা আমিই ব্যথা পাচ্ছি। ইচ্ছে তো করছে নিজেকে নিজেই। কৃতিক কথা শেষ করার আগে নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল অরু। অতপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিকে ওদিকে না সূচক মাথা নাড়ল। অরুর এমন প্রতিক্রিয়ায় কৃতিকের কি না কি হলো কে জানে। ও হুট করেই অরুকে দেয়ালের সাথে চেপে ধরে ওর লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় সগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃতিক জিদের বশবর্তী হয়ে ক্রোধটা একটু বেশি ঢালছিল অরুর উপরে, তবুও চোখ মুখ খিচে পুরোটাই সহ্য করে নিল অরু। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধ হয় ওর পাওনাই ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছে আজমেরি শেখ। প্রচণ্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলস্বরূপ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি করে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল, তুমি একটু বসো মা,
আমি ডাকছি ওদের। প্রত্যয়ও বাইরে দাঁড়িয়েছিল এতক্ষণ, মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে ও নিজেও এগিয়ে গেল অরুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল,